সংসদের অধিবেশন এই শব্দগুলো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল কাজটা কি আর এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলে? চলুন আজ ভারতীয় সংসদের এই বার্ষিক কার্যক্রমের গভীরে গিয়ে বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। খবরে তো প্রায়ই শোনা যায় বর্ষাকালীন অধিবেশন বা মনসুন সেশন শুরু হলো, কিংবা বাজেট অধিবেশন চলছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই অধিবেশনগুলোর মানেটা ঠিক কী? কিভাবে এগুলো দেশের আইন তৈরির প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে? তাহলে চলুন ভারতের গণতন্ত্রের এই বার্ষিক স্পন্দনটাকেই ডিকোড করা যাক, কিছু পুরনো নিয়মকানুন থেকে শুরু করে একেবারে আইন তৈরির মূল কাজ পর্যন্ত। আমরা সংসদের পুরো ক্যালেন্ডারটা ধাপে ধাপে ভেঙে আলোচনা করব, যাতে এর জটিল প্রক্রিয়াগুলো একদম সহজ মনে হয়। আচ্ছা, এই সব কিছুর শুরুটা কিন্তু হয় একটা খুব মৌলিক নিয়ম দিয়ে, আর এই নিয়মটাই সংসদের নিয়মিত কার্যক্রমটা নিশ্চিত করে। ব্যাপারটা এমন নয় যে এটা শুধু একটা প্রথা বা ঐতিহ্য, এটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। মানে আইন অনুযায়ী সংসদের দুটো অধিবেশনের মধ্যেকার ব্যবধান কোনোভাবেই 6 মাসের বেশি হতে পারবে না। এর মানে হলো সংসদকে বছরে অন্তত দুবার বসতেই হবে। তো সংসদের সদস্যদের তো একসঙ্গে মিলিত হতে হবে, তাই না? এই যে সবাইকে আনুষ্ঠানিকভাবে একটা অধিবেশনের জন্য ডাকা হয়, এই প্রক্রিয়ার একটা নির্দিষ্ট নাম আছে, আর এটাই কিন্তু সংসদের কার্যক্রম শুরু করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তা মানে মূল ব্যাপারটা হলো একটা অধিবেশন কিন্তু এমনি এমনি শুরু হয়ে যায় না। ভারতের রাষ্ট্রপতি যখন আনুষ্ঠানিকভাবে সমস্ত সদস্যদের আহ্বান জানান, মানে সমন জারি করেন, ঠিক তখনই একটা অধিবেশন শুরু হয়। বেশ, তাহলে আমরা বুঝলাম যে সংসদকে বছরে অন্তত দুবার তো মিলিত হতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, সাধারণত কখনই অধিবেশনগুলো বসে? চলুন এবার সংসদীয় ক্যালেন্ডারটা একবার দেখে নেওয়া যাক। সাধারণত একটা প্রথা অনুযায়ী পুরো সংসদীয় বছরটাকে 3টে আলাদা আলাদা অধিবেশনে ভাগ করা হয়: বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন আর শীতকালীন অধিবেশন। আর মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা অধিবেশনেরই কিন্তু নিজস্ব একটা গুরুত্ব আছে। এই যে 3টে অধিবেশন, এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা নিজস্ব চরিত্র আর উদ্দেশ্য আছে। যেমন ধরুন, বাজেট অধিবেশনটা সবচেয়ে লম্বা হয়, আর এর মূল ফোকাস থাকে দেশের বাজেট পেশ আর পাশ করার ওপর। এরপর আসে বর্ষাকালীন অধিবেশন, যেখানে মূলত বিভিন্ন বিল আর জনস্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আর সবচেয়ে শেষে সবচেয়ে ছোট অধিবেশন হল শীতকালীন অধিবেশন। এখানে সাধারণত আগে থেকে জমে থাকা আইনি কাজগুলো শেষ করার চেষ্টা করা হয়। তো আমরা পুরো বছরের একটা ছবি তো পেলাম, কিন্তু সংসদের একটা সাধারণ দিনে ঠিক কি হয়, মানে অধিবেশন চলাকালীন রোজকার কাজটা কিভাবে চলে? চলুন এবার একটু ভেতরের দিকে নজর দেওয়া যাক, মানে এর দৈনন্দিন কার্যকলাপে। দেখুন, একটা পুরো অধিবেশন কিন্তু অনেকগুলো বৈঠক বা সিটিং দিয়ে তৈরি। মানে সংসদের একটা একক সভাকেই বলা হয় বৈঠক। সাধারণত দিনে 2টো করে বৈঠক হয়, একটা সকালের দিকে ধরুন 11টা থেকে দুপুর 1টা, আর আরেকটা বিকেলের দিকে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু একটা প্রশ্ন আছে, এই যে এত গুরুত্বপূর্ণ কাজ, বিল পাশ করা, আলোচনা করা, এসব শুরু করার জন্য কি নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিত থাকার দরকার হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। এর জন্য একটা ন্যূনতম কোটা বা প্রয়োজনীয়তা আছে। আর সেই সংখ্যাটা হল মোট সদস্যের মাত্র 1/10। খুবই কম, তাই না? মাত্র 10 ভাগের 1 ভাগ সদস্য উপস্থিত থাকলেই সংসদের কাজ শুরু করা যেতে পারে। এই ন্যূনতম উপস্থিতিকে বলা হয় কোরাম। লোকসভার ক্ষেত্রে এটা হলো 55 জন, আর রাজ্যসভার ক্ষেত্রে 25 জন। এখন যদি এই কোরাম পূরণ না হয়, তাহলে যিনি সভা পরিচালনা করছেন, মানে প্রিসাইডিং অফিসার, তাকে বাধ্য হয়ে সভা কিছুক্ষণের জন্য স্থগিত করতে হয়, অথবা দিনের মতো মুলতবি করে দিতে হয়। আর যখন সংসদে কাজ ঠিকমতো হয় না, তখন কি পরিস্থিতি দাঁড়ায়? তার একটা উদাহরণ এই চারটা দেখুন। অনেক সময় গদ্দলা বা প্রতিবাদের কারণে অধিবেশনের অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। যেমনটা এখানে দেখা যাচ্ছে, কোনো একটা বর্ষাকালীন অধিবেশনে লোকসভাতে মাত্র 29% আর রাজ্যসভাতে 34% কাজ হয়েছিল। ভাবা যায়? এই যে একটু আগে বললাম সভা মুলতবি করে দেওয়া হয়, এই মুলতবি বা অ্যাডজার্নমেন্ট জিনিসটা আসলে কি? এটা হলো একটা পদ্ধতি যার মাধ্যমে সভার প্রিসাইডিং অফিসার কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য, এমনকি কয়েক দিনের জন্য সভা থামিয়ে দিতে পারেন। সেটা মধ্যাহ্নভোজের বিরতির জন্যও হতে পারে, আবার কোনো বিশৃঙ্খলার কারণেও হতে পারে। আচ্ছা, এমন তো হতেই পারে যে একটা বিল নিয়ে লোকসভা আর রাজ্যসভার মধ্যে মতের মিল হলো না, তখন কি হবে? আবার একটা অধিবেশন যখন শেষ হয়, তখন সেই সমাপ্তিটা কিভাবে ঘোষণা করা হয়? চলুন এই ব্যতিক্রমী আর আনুষ্ঠানিক বিষয়গুলো এবার একটু জেনে নেওয়া যাক। যখন কোনো সাধারণ বিল নিয়ে দুটো কক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হয়, তখন আমাদের সংবিধানে একটা বিশেষ ব্যবস্থার কথা বলা আছে।
একে বলা হয় যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন। রাষ্ট্রপতি এই অধিবেশন ডাকেন আর লোকসভা স্পিকার এতে সভাপতিত্ব করেন, যাতে সমস্যাটার সমাধান করা যায়। এবার আসি দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দে, প্ররোগেশন আর ডিসলিউশন। বাংলায় বললে অধিবেশন সমাপ্তি আর ভেঙে দেওয়া। এ দুটো শব্দ নিয়ে প্রায়শই একটা বিভ্রান্তি তৈরি হয়, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাত। প্ররোগেশনের মাধ্যমে রাষ্ট্রপতি একটা অধিবেশন শেষ করেন, কিন্তু লোকসভা যেমন ছিল তেমনই থাকে। আর ডিসলিউশন মানে হল লোকসভার মেয়াদি শেষ করে দেওয়া, এরপরে নতুন করে সাধারণ নির্বাচন হয়। তবে হ্যাঁ, রাজ্যসভা কিন্তু কখনই ভেঙে দেওয়া হয় না, কারণ এটি একটি স্থায়ী কক্ষ। তবে একটা কথা মনে রাখা খুব দরকার, এই যে যৌথ অধিবেশনের কথা বললাম, এটা কিন্তু সব বিলের ক্ষেত্রে ডাকা যায় না। দুটো খুব গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে এর কোনো সুযোগ নেই। এক হলো অর্থ বিল বা মানি বিল, আর দুই হলো সংবিধান সংশোধনী বিল। এই দুটো বিলের ক্ষেত্রে অচলাবস্থা সমাধানের জন্য যৌথ অধিবেশন ডাকা যায় না। এতক্ষণ ধরে আমরা অনেকগুলো নিয়মকানুন, প্রক্রিয়া আর বিভিন্ন শব্দ নিয়ে কথা বললাম। এখন মনে হতেই পারে এই সব কিছুর আসল গুরুত্বটা কোথায়, কেন এই প্রক্রিয়াটা এত জরুরি। চলুন এবার পুরো বিষয়টার একটা বড় ছবি বা বিগ পিকচার দেখা যাক। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? প্রথমত, সংসদের এই যে একটা ছন্দ বা রিদেম আছে, এটা আসলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার উপর একটা নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করে। দ্বিতীয়ত, এই যে 3টে অধিবেশনের চক্র, এটা পুরো বছরটাকে বাজেট বা আইন তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজের চারপাশে সাজিয়ে তোলে। আর কোরাম বা মুলতবির মতো নিয়মগুলো সংসদের কাজ সুশৃঙ্খলভাবে চালাতে সাহায্য করে, যদিও মাঝে মাঝে বিশৃঙ্খলা হলে কাজে ব্যাঘাত ঘটে। আর সবশেষে প্রোরোগেশন বা ডিজলিউশনের মতো আনুষ্ঠানিক সমাপ্তিগুলো আইনি কাজ বা একটা পুরো গণতান্ত্রিক চক্রের শেষটাকে চিহ্নিত করে। সবকিছু শোনার পর শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এই যে 24/7 নিউজের যুগ, যেখানে সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে সংসদের এই ঐতিহ্যবাহী ছন্দটাকে আজও দেশ চালানোর জন্য সবচেয়ে কার্যকর উপায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে সাহায্য করবে, আমাদের গণতন্ত্র কোন পথে এগোচ্ছে।